হুম। বালি লাগাচ্ছেন কেন গায়ে? কারণ তোমার থেকে এই সমুদ্রের বালি অধিক সুন্দরী এবং আকর্ষণীয়। ও, তাই বুঝি। বালি দিয়ে আমার এই অসুন্দর শরীরটা ঢেকে দিচ্ছেন? পরশ হাসল, ঘোর লাগানো কণ্ঠে বলল, হুম, দেখছি বালি দিলে তোমাকে একটু আকর্ষণীয় লাগে কিনা। স্পর্শী চোখ ঘুরিয়ে বিরক্তিমাখা দৃষ্টিতে অন্যদিকে তাকালো, মুখে উচ্চারণ করলো। ঢ্যামনা। আচমকায় এক হাত দিয়ে স্পর্শীর পিঠ জড়িয়ে নিজের দিকে টেনে আনলো পরশ। হাস্যোজ্জ্বল মুখটাকে কানের কাছে নিয়ে বলল, ডার্লিং, ইউ আর সো অ্যাট্রাকটিভ। স্পর্শীও পরশের ন্যায় মুখটাকে তার কানের কাছে নিল, ফিসফিস করে বলল, হাঁটা সরান আর দূরত্ব বজায় রাখুন, মাননীয় অসভ্য এমপি। তড়িঘড়ি করে হাত সরিয়ে খানিকটা দূরত্ব বজায় রাখলো পরশ। সে ভেবেছিল স্পর্শীও তাকে সায় জানাবে, কিন্তু হুট করেই এমন অপমানে থমথমে হয়ে গেল মুখ। অস্বস্তিতে ভেসে গিয়ে টপিক পাল্টাতে বলল, কক্সবাজারের কথা মনে আছে? সায় জানালো স্পর্শী, বলল, ভুলবো কি করে? কক্সবাজার গিয়েই তো আপনার মতো একটা অমানুষের প্রেমে পড়েছিলাম, যার কারণে প্রতিনিয়ত লজ্জা ঘৃণা আমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। পরশ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল স্পর্শীর মুখের দিকে, কথা অগ্রাহ্য করে হেসে বলল, যাক, অবশেষে স্বীকার করলে তুমি আমার প্রেমে পড়েছিলে। স্পর্শী একটুও গলল না, বরং বারংবারের মতো চোখে মুখে গাম্ভীর্য নিয়ে বলল, আপনার এই নরপিশাচের মতো মুখোশটা আমার থেকে লুকিয়ে রাখলেও হতো, অন্তত নিজের প্রতি এতটা আফসোস হতো না। যা হতো সেটা আমার আড়ালে হতো, এভাবে চোখের সামনে মেনে নেওয়া যায় না। কেন করলেন এমনটা? পরশ স্নিগ্ধ দৃষ্টিতে স্পর্শীর দিকে চাইল, বড়বারের মতো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি করেছি আমি? ক্ষোভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে হতবিহব্বল হয়ে গেল স্পর্শী। সর্বোচ্চ আক্রোশ নিয়ে খামচে ধরল বুকের উপর জড়িয়ে থাকা পাঞ্জাবি। ক্রোধ নিয়ে চিৎকার করে বলল, লজ্জা করছে না এমন প্রশ্ন করতে? অবশ্য আপনি তো নির্লজ্জ, লজ্জারাও আপনাকে দেখে লজ্জা পাবে। বুকের উপরের আস্তরণটা থাবা দিয়ে এখনো ধরে আছে স্পর্শী। পরশ হাত দুটোকে টেনে আরেকটু কাছে আনলো, চোখে মুখে কৌতূহল নিয়ে ফিসফিস করে বলল। ঘৃণা করো আমায়? পরশের এই গভীর চোখ দুটোর দিকে সরাসরি দৃষ্টি দিল স্পর্শী। ওই শান্ত স্নিগ্ধ চোখ দুটো যেন নিমিষেই ক্রোধানলে দগ্ধ হওয়ার চোখ দুটোকে দমিয়ে দিল। ধীরে ধীরে সে চোখ জমালো অশ্রু। কণ্ঠ ভেঙে এলো স্পর্শীর, বলল, সেটাই তো পারছি না। যদি ঘৃণা করতে পারতাম তাহলে হয়তো নিজেকে শান্ত রাখতে পারতাম। অন্ততপক্ষে প্রতিনিয়ত একটা বিশ্রী ঘটনার দায় নিয়ে ঘুরতে হতো না। আমারই ভবিষ্যৎ স্বামী, যার সাথে আমি সারা জীবনটা কাটাবো, যার সাথে আমার একটা সুন্দর সংসার হবে, যে আমার সন্তানের বাবা হবে, সেই লোক অন্য আরেকটা মেয়ের সম্মান হানির জন্য দায়ী। তার চোখে গণ্ডির বাইরের মেয়েগুলো ভোগের সামগ্রী। তাদের ইজ্জত গেল না, প্রাণ গেল, এতে কিচ্ছু আসে যায় না। বরং সে অপরাধীদের রক্ষা করার জন্য সর্বদা সচল। আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রীও হচ্ছে, এমনকি ভবিষ্যতে কখনো মেয়েও হবে। ভয় করছে না? কিভাবে পারলেন এতটা হিংস্র হতে? এই ঘটনা যে কখনো আপনার বোন বা মেয়ের সাথে ঘটবে না, এর নিশ্চয়তা কি? হাত ছেড়ে দিল পরশ। সেখান থেকে উঠে হেঁটে গেল কিছুটা, কণ্ঠে গম্ভীরতা নিয়ে বলল, তোমার কি ধারণা তুমি খুবই মহৎ আর বাকি সবাই নিষ্ঠুর? কথা ঘোরাবেন না। আশ্চর্য হলো পরশ, রাগত স্বরে বলল, আশ্চর্য! এখানে কথা ঘোরানোর কি আছে? আর তুমিও বা এমন কেন? কোনো কাজ কি আস্তে ধীরে করা যায় না, নাকি চিল্লিয়ে বিষয়টাকে খিঁচুড়ির মতো পাকানোটাই স্বভাব? কবে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে এখনো পড়ে আছো। আরে ধর্ষণটা করেছে আমারই দলের প্রধান, যাকে আমার ডান হাত বলে সবাই জানে। এই ঘটনা নিয়ে এবার লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করলে আমারই বিপদ, সেটা কেন বুঝতে পারছো না? তুমি কি জানো এ কদিনে আমি ঠিক কতটা চাপের উপর ছিলাম? প্রেস, মিডিয়া, প্রশাসন, মন্ত্রী, কতজনকে সামলাতে হয়েছে। তার মাঝে তুমি গিয়ে ঢুকলে। আর ঢোকা তো দূরে থাক, সরাসরি গোয়েন্দাগিরি করা শুরু করলে। আমাকে জানানোর প্রয়োজনটুকুও মনে করলে না। আমি যতই বিষয়টাকে গোছাতে চাই, তুমি ততই কেঁচোর মতো খুঁজতে থাকো। এর মধ্যে আবার বিষয়টাকে নিয়ে নাটক শুরু করলে। ইচ্ছে তো করছিল সারা জীবনের মতো বোবা বানিয়ে দিতে, তার ছিঁড়া কোথাকার। তাই বলে আপনার ক্ষতি হবে দেখে নিজ স্বার্থের জন্য একজন ধর্ষককে রক্ষা করবেন, ওকে পালিয়ে যেতে সাহায্য করবেন? পরশ ভ্রু কুঁচকে স্পর্শীর দিকে তাকালো, বলল, ওকে পালিয়ে যেতে দিয়েছি মানে? চমকে তাকালো স্পর্শী, কৌতূহল নিয়ে বলল, তাহলে ওরা এখন কোথায়? যেখানে থাকা উচিত সেখানে। মানে আছে কোথায়? পরশ বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকালো, বলল, জেলে।
হতভম্ব হয়ে তাকিয়ে রইল স্পর্শী। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল সাথে সাথে। এগিয়ে এসে পরশের কাছে দাঁড়িয়ে বলল, না, জেলে তো ছিল না। আমি অনেকবার গেছি, জিজ্ঞেস করে। পরশ ভাবলেশহীনভাবে বলল। আজ ভোরে অ্যারেস্ট হয়েছে। উৎফুল্ল কণ্ঠে আর্তনাদ করে উঠল স্পর্শী। বলল, সত্যি ওরা কি পালিয়েছিল? পুলিশ খুঁজে নিয়ে অ্যারেস্ট করেছে? বিরক্ত হলো পরশ, ধমক মেরে বলল, আরে এত প্রশ্ন করো কেন? তোমার জানার কি দরকার? ওরা ছিল আমার কাছে। এই কদিন আমি সবার থেকে লুকিয়ে রেখেছিলাম আমার গোডাউনে। আজ আবার ধরিয়ে দিয়েছি, বুঝেছো? আর প্রশ্ন করবে না। কিছু মুহূর্ত হতভম্বের মতো তাকিয়ে রইল পরশের মুখ পানে। সেই মুখশ্রীতে নেই কোনো মিথ্যের ছাপ। স্পর্শী ঘুরে বসলো পরশের দিকে, হাতটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, দেখুন, আমি জানি সুজনের ভূমিকা আপনার রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ওর অনুপস্থিতিও আপনার দলের মধ্যে অনেক প্রভাব ফেলবে। সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন। এই মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ লোকেদের নিয়ে এমন এলোমেলো হওয়ার সম্ভাবনা আর অনেকটা ক্ষতির কারণ হবে। কিন্তু কিছু করার নেই। আমি জানি ও আপনার খুবই প্রিয়। আপনি চাইলেও ওকে বাঁচাতে পারবেন না। যদি ক্ষমতার বলে সেটা পারেনও, তাহলেও তার প্রভাব পরবর্তীতে বিশাল আকার ধারণ করবে। জনগণ ইতিমধ্যে আপনার বিরুদ্ধে কানাঘোষা করা শুরু করে দিয়েছে। ক্ষমতায় আসার সাথে সাথে এমন নেতিবাচক দৃষ্টি আপনার ক্যারিয়ারের ওপর ধুলো জন্মাবে। আজ আমি আপনার বিরুদ্ধে কথা বলছি, কাল আরও 10 জন সেই জায়গায় দাঁড়াবে। একবার যদি জনরোষের সৃষ্টি হয়, তাহলে উপর মহল থেকেও প্রচুর চাপ আসবে আপনার উপর। একটু ঠান্ডা মাথায় ভাবুন এমপি সাহেব। সুজন ভুল করেনি যে ওকে ক্ষমা করে দেওয়া যাবে। ও অন্যায় করেছে, গুরুতর অন্যায়। একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আজ আপনি ওকে সাহায্য করছেন। ওর ভরণ পোষণ থেকে শুরু করে লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। কিন্তু বলুন তো, জীবনে কি এগুলোই সব? ওর সুন্দর একটা ভবিষ্যৎ একটা সন্ধ্যায় নষ্ট হয়ে গেছে। এই তো আমাকেই ধরুন না। যদি আমি আজ ধর্ষিতা হতাম, আপনি কি আমায় বিয়ে করতেন? একদমই না। ফিরেও তাকাতেন না কখনো, ঘৃণা করতেন। সেখানে ওই মেয়েটা সারাটা জীবন বাইরের লোকের কুকথা, ঘৃণা নিয়ে বড় হবে। এটা কত বড় ক্ষতি ভেবেছেন একবারও? পরশ নিশ্চুপ হয়ে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। স্পর্শী আবারও বলতে শুরু করলো, মলিন কণ্ঠে বোঝানোর স্বরে বলল, শুনুন, আপনি সুজনকে ধরিয়ে দিয়ে অপরাধ কিছু করেননি। এতে জনগণ খুশি হবে। আপনি একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছেন। নিজের প্রিয় লোককেও অপরাধের জন্য ক্ষমা করেননি। এটা কতটা সম্মানের ভাবতে পারছেন? এরপরে স্পর্শীর দিকে তাকালো পরশ, মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, হুম। সুজন সহ বাকি দুজন গ্রেফতার হয়েছে শুনতে হৃদয়টা যেন পুনরায় সতেজ হয়ে উঠল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মধ্যে এতক্ষণ যে মলিনতা ছিল, সেটা যেন হারিয়ে গেল নিমিষে। নিজে থেকে পরশের কাছে গিয়ে বসল, কাঁধে মাথা হেলিয়ে দিয়ে শব্দহীন হাসল। এক হাত জড়িয়ে ধরে বসে রইল ওভাবে। এই এত আনন্দ, এত উৎফুল্লতা কিছুই চোখ এড়ালো না পরশের। সব দেখেও নিস্তেজ হয়ে ঢেউয়ের দিকে তাকিয়ে রইল। হুট করে মাথায় জাগালো স্পর্শী, উত্তেজনা চাপিয়ে বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলুন না। আপনি তো চেয়েছিলেন সুজনকে বাঁচাতে, তাহলে হুট করে আবার ধরিয়ে দিলেন কার জন্য? পরশ এক ভ্রু কুঁচকে স্পর্শীর দিকে তাকালো, এরপর কটাক্ষ করে বলল, আবার কার জন্য? যার তোমার মতো একটা বউ আছে, তার কি আর কাউকে প্রয়োজন আছে? যে নাটক শুরু করেছিলে তুমি আর তোমার বাপ, তাতে তো হাঁপিয়ে উঠেছিলাম। ভাবছিলাম আর যাই হোক, আগে পাগল সামলাতে হয়। ওরকম একজন সুজনের জন্য তো আমি বউ হারাতে পারবো না, তাই না? স্পর্শী এই উত্তরই আশা করছিল। অবশেষে সে জিতেছে। কোনো এক দুর্বলকে ন্যায় বিচার দিতে পেরেছে। এর থেকে আর আনন্দের কি হয়? বলল, জানেন, আমি এই কদিনে ঠিক কতটা মেন্টালি ডিপ্রেশনে ছিলাম আপনাকে বোঝাতে পারবো না। বারবার মনে হতো যে লোকের কাছে আমার থেকেও রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে সংসার কিভাবে করব? কোনো একদিন হয়তো রাজনীতির কারণে আমাকে ছাড়তেও দ্বিধা করবেন না। আমি তো ঠিক করে নিয়েছিলামই, যদি আপনার কারণে সুজন বেঁচে যেত, তাহলে বিয়ে তো দূর, কোনোদিন মুখও দেখতাম না। হয়তো আমাকে না পেলে আপনার কোনো ক্ষতি হবে না, নতুন কাউকে নিয়ে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু তাও দিন শেষে আপনাকে ত্যাগ করার অপমান আপনাকে কুরে কুরে খেত। পরশ হাসল, কণ্ঠে প্রখরতা নিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমাকে বিয়েতে না করে দিলেই আমার থেকে মুক্ত হয়ে যাবে? অন্য কারো সাথে সুখে শান্তিতে সংসার করবে আর আমি চুপচাপ সেসব দেখে নেব?
মেনে নেব? হ্যাঁ, তুমি পুরোটাই ভুল স্পর্শিয়া। যতক্ষণ না পর্যন্ত তোমার ওই শরীর থেকে প্রাণটা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পরশ শিকদার তোমার পিছু ছাড়বে না। মরে গেলেও লাশটাকে এনে আমার বাড়ির কোনায় পুঁতে রাখবো, তা অন্য কোথাও দেব না। শান্তভাবে সামাজিক নিয়ম অনুসারে নিতে চেয়েছি তোমায়, তাই এত ধৈর্য। কিন্তু তাই বলে ভেবো না আমি তুমি বলতে পাগল। একদমই তোমাতে আসক্ত না। তবে তুমি আদ্যপান্ত আমার। শরীর, মন থেকে শুরু করে গায়ের একটা লোমও আমার মালিকানাধীন। এজন্য যে বিয়ে করতেই হবে এমন না। তুমি বিয়ে না করলে করো না, কিন্তু সেই আমার সাথেই থাকতে হবে। শান্তভাবে গেলে যাবে, নইলে যা করার সেটা আমি করে নেব। তুমি বিয়ে না করলেও তার বিকল্প আমার জানা ছিল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পর্শী। কথাগুলো তার জন্য হুমকি স্বরূপ হলেও অজানা কারণে এই অধিকারবোধ তার ভালো লাগছে। শুনতে ইচ্ছে করছে বারংবার। আয়েশ করে বসে বলল। তা বিকল্প পদ্ধতিটা কি ছিল শুনি? পরশ ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট তাকিয়ে হেসে বলল। শোনার ইচ্ছে আছে নাকি? অবশ্যই আছে, আপনি বলুন। পরশ হাসলো, কণ্ঠকে খাদে নামিয়ে বলল। বেশি কিছু করতাম না। এখন যেমন তুলে এনেছি ওভাবেই আনতাম। এরপর গোটা চারেক বাচ্চা কাচ্চা নিয়ে লাগাম ঢিলে করে দিতাম। তারপর স্পর্শিয়া সর্দার কেন, শামসুল সর্দারের মরা বাপও পরশ শিকদারের আশেপাশে ঘুরঘুর করতো বিয়ের জন্য। স্পর্শী 2-4 বার পলক ঝাপটালো, যেন এটা খুবই মজার কথা। কণ্ঠে আকুলতা নিয়ে সিরিয়াস মুখভঙ্গি করতে বলল। আমি কি করতাম আপনি জানেন? আগ্রহ নিয়ে তাকালো পরশ, বলল। বলুন। আপনার কল্লা ধর থেকে আলাদা করে দিতাম, অসভ্য পুরুষ। হাসলো পরশ, বলল। সে তুমি করতেই পারো, আমি বাধা দিব না। তুমি আমাকে গোটা চারেক বাচ্চা দিবে আর আমি তোমাকে সামান্য কল্লা দিতে পারবো না? এটা তো হয় না। তুমি নিয়ে যেও, সমস্যা নেই। থেমে মুখশ্রীতে গম্ভীর ছাপ ফেলে বলল। স্পর্শিয়া, একটা সত্যি কথা বলবে? বলুন। পরশ স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো, বলল। এসব ছেলে মানুষই ছেড়ে এবার কি সিদ্ধান্তে যাওয়া উচিত নয়? কি চাইছো তুমি? আমি সত্যি তোমাকে পড়তে অক্ষম। কোনো চাপ নয়, নির্দ্বিধায় বলো হ্যাঁ বা না। স্পর্শী সময় ব্যয় না করেই বলল। না। পরশ উচালো দৃষ্টিতে তাকালো, কপাল কুঁচকে বলল। ও, বিয়ে ছাড়াই থাকার ইচ্ছে বুঝি? সেটা তুমি আগে জানাবে তো। বলেই উঠে দাঁড়াতে স্পর্শী হাত চেপে ধরলো, চাপা আর্তনাদ করে বলল। উফ, আস্তে কথা বলুন, শুনবে তো। আর আমি মজা করেছি। আপনি করলে কিচ্ছু হয় না, আর আমি করলেই দোষ। থেমে আবারও বলল। বিয়ের মতো সেই কবেই দিয়েছি। এখন আবার নতুন করে জানার কি আছে? মাঝখানে এসব না ঘটলে তো কিছু হতো না। যাই হোক, এখন আমি পুরোপুরি সুস্থ। এবার আপনি বিয়ে যেদিন করতে চান সেদিনই রাজি। পরশ গম্ভীর কণ্ঠে বলল। আমি বললেই রাজি? যেদিন বলবো সেদিনই করবে? মাথা নাড়ালো স্পর্শী। পরশ পুনরায় বলল। ভেবে বলছো তো? যখন বলবো, যেভাবে বলবো সেটাই মানবে? আমি রাজি। মুহূর্তেই উঠে দাঁড়ালো পরশ। স্পর্শীর হাত ধরে সজোরে টেনে উঠালো। ফোন হাতে নিয়ে কল লাগালো ড্রাইভারের নাম্বারে। গাড়িতে তার অতিরিক্ত পোশাক থাকলেও স্পর্শীর নেই। দ্রুত পোশাক আনাতে হবে। ড্রাইভারের সাথে কথা বলার পরপরই ফোন লাগালো পাভেলের নম্বরে। ওপাশ থেকে রিসিভ করতে কণ্ঠ নিচতে নিয়ে বলল। এসেছে, দ্রুত আয়। এরপর ফিরে এসে আবারও স্পর্শীর হাত ধরল। এগিয়ে যেতে লাগলো তীরের দিকে। স্পর্শী কৌতূহল নিয়ে বলল। এক্ষুনি বাড়ি যাবেন? আমি তো সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম। প্রয়োজনে বাড়ি ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমি আপনার সাথে আছি। গমগমে কণ্ঠে পরশ উত্তর দিল, বলল। তার কোনো প্রয়োজন নেই। আমরা কিছুক্ষণের মধ্যেই পিরোজপুরে যাচ্ছি। সূর্যোদয় সূর্যাস্ত খুব তাড়াতাড়ি দেখাবো। তুমি চাইলে কুয়াকাটা বা সাজেক নিয়ে যাব, যেখানে ভালো লাগবে বলবে। কিন্তু আজকে আর দেরি করা যাবে না, কাজ আছে। স্পর্শী মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল। ও আচ্ছা। পরক্ষণে উৎফুল্ল কণ্ঠে বলল। আমার অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে। থেমে বলল। বিয়ের পর তো আপনি সারাক্ষণই ব্যস্ততা দেখাবেন। আদৌ নিয়ে যাবেন কিনা জানি না, শুধু বড় বড় কথা। পরশ তাকালো। যেতে যেতে আদুরে গলায় বলল। তা ম্যাডামের কোন কোন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে? প্রথমেই কাশ্মীর, এরপর জাফলং, সিলেটের চা বাগান, শ্রীমঙ্গল, সাজেক, কুয়াকাটা, আরো অনেক জায়গা। বাদ দিন, আপনি হাঁপিয়ে যাবেন শুনতে শুনতে। গায়ের টপসটা অনেকটাই টাইট হয়েছে। একদম মাপ গোছ ছাড়া যে শরীর ঢুকেছে এটাই অনেক। সতেজতা নিয়ে জানালা থেকে বাইরের দৃষ্টি দেখছে স্পর্শী। যাবার সময় ঠিক যতটা হৃদয় ভেঙেছিল, বিরক্ত লেগেছিল, আসার সময়টা তারও অধিক প্রিয় ঠেকছে। গাড়ি যত সামনে এগোচ্ছে, পরশের মধ্যটা ঠিক ততটা অস্বস্তি কাজ করছে। স্পর্শীকে এখন পর্যন্ত জানার মতো দূর কোনো আকার ইঙ্গিতও দেওয়া হয়নি। যদি লোক সমাগমের মধ্যে গিয়ে হুট করে বেঁকে বসে, তখন এর থেকে সবটা খোলামেলা করা প্রয়োজন গাড়িতে বসেই।
অনেকক্ষণ চুপ থেকে নিজেকে সাজিয়ে নিল। এই মাথামোটা রমণীকে বোঝানোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। নিজেকে সাজিয়ে স্পর্শীর দিকে তাকাতেই স্পর্শী প্রশ্ন ছুড়ে দিল, বলল, আচ্ছা, আমরা কোন কাজী অফিসে যাচ্ছি? পিরোজপুর নাকি এখানকারই কোথাও, ঝালকাঠি বা বরিশালের নাকি? চমকে উঠল পরশ। নিষ্পলকভাবে হতভম্বের নয় স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অবিশ্বাসের সুরে মুখে আওড়ালো, তুমি কিভাবে জানতে আমরা কাজী অফিসে যাচ্ছি?